আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউতে চাওয়া হয়েছে, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1789 সালে। উত্তর গ। এরপরে রয়েছে দ্য স্পিরিট অব দ্য লস গ্রন্থটির রচয়িতা কে? ভলতেয়ার, ভিক্টর হুগো, শার্লস মন্টেস্কু নাকি জ্যাক রুসো? উত্তর হচ্ছে শার্লস মন্টেস্কু। তিনি ছিলেন একজন ফরাসি বিচারক, সাহিত্যিক এবং রাজনৈতিক দার্শনিক। তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব দ্য লস 1748 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে রয়েছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কয় ভাগে বিভক্ত ছিল? উত্তর হচ্ছে 3 ভাগে। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ 3 ভাগে বিভক্ত ছিল। দেখো কি বলা হয়েছে, প্রথম শ্রেণী যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী অভিজাত সম্প্রদায়, আর ফ্রান্সের বাকি সব লোক তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল। এরপরে রয়েছে ল কন্ট্রা সোশিয়াল বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? ভিক্টর হুগো, ভলতেয়ার, শার্লস মন্টেস্কু নাকি জ্যাক রুসো? উত্তর হচ্ছে জ্যাক রুসো। ফরাসি সমাজবিজ্ঞানী জ্যাক রুসো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা। দেখো আরেকটি তথ্য দিয়েছি, এই বইটি 1762 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি রুসোর একটি বিখ্যাত রাজনৈতিক দর্শন বিষয়ক গ্রন্থ। অনেক সময় জিজ্ঞাসা করতে পারে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কোন ধরনের বই? এটি একটি রাজনৈতিক দর্শন বিষয়ক গ্রন্থ। এরপরে রয়েছে ইতিহাসবেত্তারা কাকে দ্য চিফ প্রফেট অব দ্য রিভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন? উত্তর হচ্ছে জ্যাক রুসো। উত্তর ঘ। এরপরে রয়েছে জনতা কত সালে টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে? উত্তর হচ্ছে 20 জুন 1792 সালে। উত্তর গ। এরপরে রয়েছে ফ্রান্সের কৃষক শ্রমিকদের বলা হতো তৃতীয় শ্রেণী, গরিব শ্রেণী নাকি দ্বিতীয় শ্রেণী? উত্তর হচ্ছে ক, তৃতীয় শ্রেণী এবং গরিব শ্রেণী। এরপরে রয়েছে অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? এটি তোমরা মোটামুটি সবাই জানো। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। উত্তর ঘ। এরপরে রয়েছে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? এটি কিন্তু অনেকেই ভুল করে ফেলে। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। উত্তর ঘ। এরপরে রয়েছে কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন? উত্তর হচ্ছে খ, মন্তেস্কু। দেখো এখানে আরেকটি তথ্য দিয়েছি যে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন। তোমাদের সম্ভবত পরিণীতি প্রথম পত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে, সেটি যখন আলোচনা করব আমরা তখন আরো বিস্তারিত জানব। এরপরে রয়েছে টেনিস কোর্ট শপথ কোন বিষয়টির সাথে জড়িত? উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব। উত্তর খ। দেখো কি লিখেছি, ফ্রান্সের জাতীয় সভার তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা যারা রাজা ষোড়শ লুইয়ের মাথাপিছু ভোটের দাবি প্রত্যাখ্যান করার পর একটি টেনিস কোর্টে সমবেত হয়ে শপথ নেন যে তারা একটি নতুন সংবিধান না হওয়া পর্যন্ত সেখানে ত্যাগ করবেন না। এরপরে রয়েছে কত সালে ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের শাসন শুরু হয়? উত্তর হচ্ছে 1791 সালে। উত্তর গ। 1791 সালে ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের শাসন শুরু হয়। ভিডিওতে কোনো এমসিকিউ এর উত্তর যদি ভুল হয় তাহলে সেটির সঠিক উত্তর তোমরা পিন কমেন্টে ইনশাল্লাহ পেয়ে যাবে। এরপরে রয়েছে রফিক
জেকোবিনদের শাসনামলে মানুষ হত্যার একটি অত্যাধুনিক যন্ত্রের কথা জানতে পারল। রফিক কোন যন্ত্রের নাম জানতে পারল? উত্তর হচ্ছে গিলোটিন। গিলোটিন হলো একটি যন্ত্র যা ফরাসি বিপ্লবের সময় শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত হতো। সুতরাং ১৩ উত্তর হচ্ছে ক। এরপরে রয়েছে ১৭৭০ সালের পর ফ্রান্সে মন্দা দেখা দেয় কৃষি উৎপাদনে, শিল্প উৎপাদনে নাকি রপ্তানি বাণিজ্যে? উত্তর হচ্ছে কৃষি উৎপাদনে এবং শিল্প উৎপাদনে। উত্তর ক। এরপরে রয়েছে ফরাসি বিপ্লবের ফলাফল হলো ধ্রুব রাজতন্ত্রের পতন, বাস্তিল দুর্গের পতন, সমাজতন্ত্রের পতন। উত্তর হচ্ছে ধ্রুব রাজতন্ত্রের পতন, বাস্তিল দুর্গের পতন। সুতরাং উত্তর ক। এরপরে রয়েছে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। উক্তিটি কার? এটি কিন্তু তোমাদের পৌরনীতি পরীক্ষায়ও আসে এবং ইতিহাস পরীক্ষায়ও আসে। উত্তর হচ্ছে জ্যাক রুসোর। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। উক্তিটি বলেছিলেন ফরাসি সমাজবিজ্ঞানী জ্যাক রুসো। উত্তর ঘ। এরপরে রয়েছে ফরাসি বিপ্লবের সন্তান কাকে বলা হয়? ভলতেয়ার, নেপোলিয়ন, মন্টেস্কু নাকি জ্যাক রুসো? উত্তর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টকে। তাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়। কেন বলা হয় সেটি তোমরা পিডিএফ ফাইল থেকে পড়ে নিবে, এখানে আমি লিখে দিয়েছি। এরপরে বলা হয়েছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে ষোড়শ লুই। উত্তর গ। এরপরে তৃতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউতে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? তোমরা প্রায় সবাই জানো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, যেটি 18 সাল পর্যন্ত চলেছিল। এরপরে রয়েছে জার্মানির কয়লা সমৃদ্ধ স্টার বেসিন অঞ্চলটি কত বছরের জন্য জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দেওয়া হয়? উত্তর হচ্ছে 15 বছর। 15 বছরের জন্য। সুতরাং উত্তর ঘ। এরপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের আসন্ন কারণ কি ছিল? অর্থনৈতিক, রাজনৈতিক, উপনিবেশ স্থাপনের স্পৃহা নাকি যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্ডের হত্যাকাণ্ড? উত্তর হচ্ছে শেষেরটি, অর্থাৎ যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্ডের হত্যাকাণ্ড। উত্তর ঘ। এরপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষকে সেনাবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিতে হয়েছিল? উত্তর হচ্ছে 7 কোটি। উত্তর গ। দেখো প্রথম বিশ্বযুদ্ধে 3টি মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা ছিল 34। 1919 সালের প্যারিসের ভার্সাই সম্মেলনে 32টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে। এখানে কিন্তু 2টি তথ্য দিয়েছি, এখান থেকেও এমসিকিউ আসতে পারে। এরপরে রয়েছে ভার্সাই কোথায় অবস্থিত? তোমরা জানো ভার্সাই হচ্ছে ফ্রান্সে অবস্থিত। উত্তর ক। এরপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন দেশ? উত্তর হচ্ছে ফ্রান্স। উত্তর ক। এরপরে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি ছিল কোনটি? তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি ছিল জার্মানি। উত্তর ক। এরপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল জার্মানির উগ্র জাতীয়তাবাদ, ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ, আমেরিকার উপনিবেশবাদ। কোনটি? উত্তর হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ, ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ। উত্তর ক। এরপরে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে কোনটিকে বলা যায়? ব্রিটেন কর্তৃক জার্মানি আক্রমণ, সেরাজেভোর হত্যাকাণ্ড, জার্মানির উগ্র জাতীয়তাবাদ নাকি তুরস্কের একগুঁয়েমি? উত্তর হচ্ছে সেরাজেভোর হত্যাকাণ্ড। উত্তর খ। এরপরে বলা হয়েছে
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপনিবেশ ভাগ করে নেয় ইংল্যান্ড, ফ্রান্স নাকি বেলজিয়াম? উত্তর হচ্ছে সব কয়টি, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়াম। উত্তর ঘ। অপশনে ইংল্যান্ড না থেকে ব্রিটেনও থাকতে পারে, সেটাও কিন্তু সঠিক হবে, কারণ ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস নিয়েই গ্রেট ব্রিটেন গঠিত। এরপরে রয়েছে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন কে? উড্রো উইলসন। উত্তর ক। 29-এর উত্তর ক। লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন উড্রো উইলসন। এরপরে বলা হয়েছে জার্মানি কত তারিখে রাশিয়া আক্রমণ করে? 1 আগস্ট নাকি 3রা আগস্ট, 2রা আগস্ট নাকি 4ঠা আগস্ট? উত্তর হচ্ছে 1 আগস্ট 1914। উত্তর ক। এরপরে রয়েছে আমি উপনিবেশবাদী লোক নই, উক্তিটি কার? উত্তর হচ্ছে বিসমার্ক। এটি বিসমার্কের উক্তি। উত্তর গ। চতুর্থ অধ্যায়ের প্রথম এমসিকিউতে চাওয়া হয়েছে বলশেবিক বিপ্লব হয় কত সালে? তোমরা জানো বলশেবিক বিপ্লব হয় 1917 সালে। উত্তর খ। এরপরে রয়েছে জারতন্ত্র বলতে কি বোঝো? উত্তর হচ্ছে জারের শাসন ব্যবস্থা। উত্তর খ। এরপরে রয়েছে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1898 সালে। 1898 সালে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে দ্য সিটি অফ সান গ্রন্থটি কার? উত্তর হচ্ছে টমাজো ক্যাম্পানেল্লা। উত্তর খ। এরপরে বলা হচ্ছে ডাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? এই এমসিকিউটা কিন্তু অনেকবার এসেছে। লুই ব্লাঙ্ক, অ্যালেস, কার্ল মার্কস নাকি প্রুধো? উত্তর হচ্ছে কার্ল মার্কস। ডাস ক্যাপিটাল গ্রন্থটি কার্ল মার্কসের পুঁজিবাদের সমালোচনামূলক একটি বই। এরপরে রয়েছে ইউটোপিয়া গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে স্যার টমাস মুর। উত্তর ক। এরপরে রয়েছে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে প্রদান করেছিলেন? উত্তর হচ্ছে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন কার্ল মার্কস। উত্তর গ। এরপরে রয়েছে বলশেবিক বিপ্লব হয়েছিল রাশিয়ায়, উজবেকিস্তানে নাকি রোমানিয়ায়? উত্তর হচ্ছে ক, রাশিয়ায়। উত্তর ক। এরপরে রয়েছে বলশেবিক বিপ্লবের মূল নায়ক কে ছিলেন? বলশেবিক বিপ্লবের মূল নায়ক ছিলেন লেনিন। উত্তর গ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে বিপ্লব দেখা দেয় তা কোনো আকস্মিক কারণে ঘটেনি। দীর্ঘদিন ধরে ফ্রান্সের রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে যে ব্যবস্থা চলে আসছিল তার সঙ্গে ফ্রান্সের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থযুক্ত ছিল না। শেষ পর্যন্ত ফ্রান্সের সাধারণ লোক বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে পুরাতন ব্যবস্থা ভেঙে নতুন সমাজ ব্যবস্থা গঠনে তৎপর হয়। ফলে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। বলা হয়েছে 19বিংশ শতাব্দীতে ফরাসি বিপ্লবের প্রায় অনুরূপ কোন বিপ্লবটি সংগঠিত হয়? উত্তর হচ্ছে গ, বলশেবিক বিপ্লব। উত্তর গ। এরপরে রয়েছে রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? উত্তর হচ্ছে 1861 সালে। উত্তর ঘ, 1861 সালে রাশিয়ায় ভূমিদাস প্রথা রহিত হয়। এরপরে রয়েছে কার্ল মার্কস কোন দার্শনিকের ধ্যান ধারণার সমালোচনা করে দ্য প্রপার্টি অফ ফিলোসফি গ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে প্রুধো। উত্তর গ। এই এমসিকিউটা কিন্তু আসে। এরপরে রয়েছে এপ্রিল থিসিসের মাধ্যমে রুশ বিপ্লবের দিক নির্দেশনা দেন কে? কার্ল মার্কস, বাকুনিন, লেনিন নাকি প্রুধো? উত্তর হচ্ছে লেনিন। এপ্রিল থিসিসের মাধ্যমে রুশ বিপ্লবের দিক নির্দেশনা দেন লেনিন।
এরপরে রয়েছে রাশিয়ায় শিল্প বিপ্লব শুরু হয় কখন? উত্তর হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে। উত্তর ঘ। 45-এর উত্তর ঘ। এরপরে চাওয়া হয়েছে সম্পত্তি মানেই হলো চুরি, উক্তিটি কার? সম্পত্তি মানেই চুরি এই কথাটি বলেছিলেন পিয়ের জোসেফ প্রুধো। উত্তর ক। 46-এর উত্তর ক। তিনি 1842 সালে প্রকাশিত হোয়াট ইজ প্রপার্টি নামক বিখ্যাত গ্রন্থে এই মন্তব্যটি করেন। রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটার পরও অর্থনৈতিক মন্দা দেখা দেয় কেন? উত্তর হচ্ছে নতুন বাজার সৃষ্টিতে ব্যর্থ হয়। সুতরাং উত্তর ক। নতুন বাজার সৃষ্টিতে ব্যর্থ হওয়ার কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। পঞ্চম অধ্যায়ের প্রথম এমসিকিউতে রয়েছে হিটলার কখন জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন? উত্তর হচ্ছে 1919 সালে। 1919 সালে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। এরপরে চাওয়া হয়েছে হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন? তোমরা মোটামুটি সবাই জানো হিটলার জার্মানি বংশোদ্ভূত ছিলেন। উত্তর গ। এরপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কে ঘটিয়েছিল? উত্তর হচ্ছে জার্মানি। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে হিটলার কখন জার্মান ওয়ার্কার্স পার্টির নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি সংক্ষেপে নাৎসি পার্টি রাখেন? 1924 সালে। উত্তর ঘ। এরপরে রয়েছে হিটলারের আত্মজীবনী কোনটি? মেইন ক্যাম্প, মেইন স্ট্রাগল, হিটলার্স বায়োগ্রাফি নাকি মেইন ওয়ার? তোমরা জানো হিটলারের আত্মজীবনী হচ্ছে মেইন ক্যাম্প। উত্তর ক। এরপরে বলা হচ্ছে জাপান পার্ল হারবার আক্রমণ করে কত তারিখে? উত্তর হচ্ছে খ। 7ই ডিসেম্বর 1941 সালে। 7ই ডিসেম্বর 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে। এরপরে বলা হচ্ছে ফ্যাসিবাদ কর্মসূচির উদ্দেশ্য হলো শ্রমিকের কল্যাণ, সম্পদশালীদের ওপর কর নির্ধারণ নাকি বুর্জোয়াদের মূল্যায়ন? উত্তর হচ্ছে ঘ, সব কয়টি। এরপরে চাওয়া হয়েছে ইংরেজিতে গ্রেট ওয়ার হিসেবে খ্যাত কোন যুদ্ধ? তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংরেজিতে গ্রেট ওয়ার নামে পরিচিত। সুতরাং 55-এর উত্তর হচ্ছে গ। এরপরে বলা হচ্ছে হিটলারের উপাধি ছিল ফুয়েরার, চ্যান্সেলর নাকি জার? উত্তর হচ্ছে ফুয়েরার এবং চ্যান্সেলর। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে? তোমরা জানো ফ্যাসিবাদের জনক হচ্ছে মুসোলিনি। উত্তর হচ্ছে খ। এরপরে চাওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে হচ্ছে 2রা সেপ্টেম্বর 1945 সালে। উত্তর গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1লা সেপ্টেম্বর 1939 সালে এবং শেষ হয় 2রা সেপ্টেম্বর 1945 সালে। এরপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটিকে বলা হয়? উত্তর হচ্ছে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। উত্তর খ। এরপরে বলা হয়েছে হলোকাস্ট করা হয়েছিল কেন? উত্তর হচ্ছে ইহুদিদের নিধনের জন্য। সুতরাং 60-এর উত্তর হচ্ছে ঘ। ষষ্ঠ অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, এটি আমি লিখে দিয়েছি। এরপরে রয়েছে সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো অবস্থিত। সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সালে অনুষ্ঠিত হয়েছিল।
এরপরে চাওয়া হয়েছে জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো শহরে। উত্তর ক, জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়। এরপরে চাওয়া হয়েছে মানবাধিকারকে সার্বজনীন ঘোষণা করা হয় কত সালে? 1948 সালের 10ই ডিসেম্বর মানবাধিকারকে সার্বজনীন ঘোষণা করা হয়। উত্তর খ। জাতিসংঘ সনদ স্বাক্ষরে উপস্থিত না থেকেও কোন দেশ জাতিসংঘের সদস্য? এখানে সদস্য হবে। উত্তর হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড হচ্ছে জাতিসংঘ সনদ স্বাক্ষরে উপস্থিত না থেকেও জাতিসংঘের সদস্য। 65 এর উত্তর হচ্ছে খ। এরপরে রয়েছে মার্শাল পরিকল্পনা কোন অঞ্চলকে কেন্দ্র করে গ্রহণ করা হয়? জার্মানি, এশিয়া, ইউরোপ নাকি আফ্রিকা? উত্তর হচ্ছে ইউরোপ। ইউরোপ মহাদেশকে কেন্দ্র করে। দেখো আমি এখানে কিছু তথ্য দিয়েছি। ঘোষণার সাল হচ্ছে, অর্থাৎ মার্শাল পরিকল্পনা ঘোষণার সাল হচ্ছে 1947 সালের 5ই জুন। ঘোষণার উদ্দেশ্য ছিল কি? রাশিয়ার প্রভাব থেকে ইউরোপকে মুক্ত রাখার জন্য। প্রণয়ন করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল। বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল একটি আর্থিক প্যাকেজ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপকে সমাজতান্ত্রিক বলয় থেকে মুক্ত রাখবে। এরপরে রয়েছে শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কতটি ছিল? তোমরা প্রায় সবাই জানো। উত্তর হচ্ছে খ, 51টি। শুরুতে বা প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের সদস্য ছিল 51টি। বর্তমানে জাতিসংঘের সদস্য যদি চাওয়া হয় হবে কতটি? 193টি। এরপরে চাওয়া হয়েছে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র কি? সবচেয়ে যেটি ভুল করো তোমরা, জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সবসময় মুখস্থ রাখবে, এটা তোমার অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে। সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। উত্তর গ, একদম টানা মুখস্থ রাখবে যে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য আছে সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। এরপরে রয়েছে কোন ঘটনা বিশ্ব নেতৃবৃন্দকে জাতিসংঘ গঠনে উদ্বুদ্ধ করেছিল? উত্তর হচ্ছে খ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞ। এরপরে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বর্তমানে অস্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 10 জন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এরপরে চাওয়া হয়েছে জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যনির্বাহী দপ্তর কোথায় স্থাপন করা হয়? উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। উত্তর গ। এরপরে চাওয়া হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত? উত্তর হচ্ছে 15টি। উত্তর গ। দেখো জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কিন্তু নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এমসিকিউতে অনেক সময় চাওয়া হয়। এরপরে রয়েছে জাতিসংঘের সনদ দ্বারা কয়টি শাখার গঠনতন্ত্র এবং কার্যক্রম নির্ধারণ করা হয়? উত্তর হচ্ছে 6টি শাখার। আমি এখানে শাখাগুলো উল্লেখ করে দিয়েছি। অনেক সময় বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউতে তোমাদের চাওয়া হয়, এগুলো তাই মুখস্থ রাখবে যে জাতিসংঘের সনদ দ্বারা 6টি শাখার গঠনতন্ত্র এবং কার্যক্রম নির্ধারণ করা হয়। এই 6টি শাখা হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং সচিবালয়। এরপরে সপ্তম অধ্যায়ের প্রথম এমসিকিউতে রয়েছে কোল্ড ওয়ার শব্দের বাংলা কি? গৃহযুদ্ধ, হিম লড়াই, ঠান্ডা আবহাওয়া নাকি স্নায়ুযুদ্ধ? উত্তর হচ্ছে স্নায়ুযুদ্ধ। উত্তর ঘ। এরপরে রয়েছে পুঁজিবাদ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা। সম্পদের ব্যক্তি মালিকানাকেই পুঁজিবাদ বোঝায়।
দেখো এখানে লিখে দিয়েছি কি, সমাজতন্ত্র বলতে বোঝায় সম্পদের সামাজিক মালিকানা। এটি কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলে। এরপরে চাওয়া হয়েছে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে রাশিয়ায়। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে স্নায়ুযুদ্ধ হলো, উত্তর হবে যুদ্ধ নয়, যুদ্ধের মতো অবস্থা। উত্তর ক। যুদ্ধ নয়, যুদ্ধের মতো অবস্থা হচ্ছে স্নায়ুযুদ্ধ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে স্নায়ুযুদ্ধের সময় আন্তর্জাতিক সংকট হিসেবে দেখা দিয়েছিল কোনটি? উত্তর হবে কোরিয়া যুদ্ধ। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে রয়েছে ন্যাটো গঠিত হয়েছিল পুঁজিবাদী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, নাকি রাশিয়াকে আক্রমণের জন্য, নাকি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য? উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল। তোমাদের অ্যাডমিশন টেস্টে ন্যাটো সহ অন্যান্য যে চুক্তি আছে সেগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসবে। দেখো এখানে লিখে দিয়েছি ন্যাটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। এটি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামেও পরিচিত। অর্থাৎ ন্যাটো কি নামে পরিচিত? উত্তর আটলান্টিক চুক্তি। এরপরে চাওয়া হয়েছে স্নায়ুযুদ্ধে রাশিয়ার প্রতিপক্ষ ছিল আমেরিকা, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? উত্তর হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ড। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে স্নায়ুযুদ্ধ শব্দটির সর্বপ্রথম প্রয়োগকারী কে? এখানে কিন্তু প্রয়োগকারী বলা হয়েছে। উত্তর হবে বার্নল্ড বারুস। উত্তর ঘ। স্নায়ুযুদ্ধ শব্দটি সর্বপ্রথম প্রয়োগকারী হচ্ছে বার্নল্ড বারুস। এরপরে রয়েছে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য, অথবা যদি প্রশ্ন করে ন্যাটো গঠন করে কোন দেশ? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন একটি সদস্য রাষ্ট্র। এরপরে চাওয়া হয়েছে কত সালে সিয়েটো চুক্তি সম্পাদিত হয়? উত্তর হচ্ছে 1954 সালে। 1954 সালে সিয়েটো চুক্তি সম্পাদিত হয়। এরপরে চাওয়া হয়েছে কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়? ক্যাম্প ডেভিড চুক্তি হয় 1978 সালে। উত্তর ক। চুক্তিগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। আজকের ক্লাসের যে পিডিএফ লিংক বা লেকচার শিট সেটি পিপিটিএক্স ফাইল আকারে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো। দেখো এখানে আমি দুইটি ইনফরমেশন অ্যাড করেছি, যে ইয়াল্টা সম্মেলন হয় 1945 সালে এবং বার্লিন অবরোধ করা হয় 1948 সালে। ক্যাম্প ডেভিড চুক্তির পাশাপাশি এই দুটি তথ্য তোমরা মাথায় রাখবে। এরপরে রয়েছে ফুলটন বক্তৃতা প্রদান করে কে? উত্তর হচ্ছে চার্চিল। উইনস্টন চার্চিল ফুলটন বক্তৃতা প্রদান করে। উত্তর ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকো। আরও গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।